আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আবার চলে এলাম আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে। অবশ্যই আশা করব আপনারা সবাই লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন এবং শেষ পর্যন্ত দেখবেন। যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তা আজকে রাজের ভিডিও দেখলাম। রাজের ভিডিও দেখে আমার সত্যি কোনো না একটা কোনো জায়গায় মনে হলো যে বাপ্পির আরেকটা রূপ আমি রাজের মাঝে দেখতে পেলাম। শারমিন যখন ছিল তখন কিন্তু আমরা রাজকে অনেক অ্যাক্টিভ দেখেছি, তাই না? রাজ অনেক কাছে কিন্তু হেল্প করতো শারমিনকে, কিন্তু এই কয়দিন ধরে আমি দেখতেছি যখন তার বাবা মা তার কাছে আসছে সেই সময় আমি দেখতে পাচ্ছি যে সে কিন্তু তেমনভাবে কোনো কাজে হেল্প করতেছে না, উল্টা তাদেরকে বিভিন্নভাবে অর্ডার দিয়ে যাচ্ছে, এটা বানাও ওইটা বানাও, সেরির জন্য মুরগি রান্না করো, এটার সময় ওইটা করো সেটা করো, হ্যাঁ বিভিন্ন ধরনের অর্ডার সে দিয়ে যাচ্ছে, কিন্তু সে কিন্তু কোনো রকম হেল্প তার বাবা মাকে করতেছে না। যেহেতু সে বাবা মাকে কোনো হেল্প করতেছে না, সেক্ষেত্রে তার উচিত বাবা মার জন্য একজন সাহায্যকারী বুয়া একটা রাখা, পার্ট টাইম বুয়া, কুটা বাচ্চা সব কিছু করে দিয়ে গেল, তাহলে আর মার জন্য মায়ের উপরে প্রেশার পড়বে না। দেখেন, বয়সকালে কাজ করলে কিন্তু তারা সুস্থ থাকবেন, এতে কিন্তু কোনো সন্দেহ নেই, কিন্তু তাদের উপরে যেন মানসিক চাপটা যেন না হয়। যখন আপনি এই বয়সে কিন্তু আপনার এখন অনেক কাজ করার সময় না। যেখানে শারমিনের মতো একটা মেয়ে যার বয়স হয়তো ধরেন 40 পার হয়েছে, সে যেখানে পুরো সংসার সামলায় রাখতে পারে নাই, সেখানে রাজের মার কিন্তু বয়স হয়েছে, তাকে যদি এখন এসব দায়িত্ব দেওয়া হয় তাহলে এটা তার জন্য একটা বিশাল বড় চাপ হয়ে যাবে। বাবা মা আমাদেরকে ছোটবেলায় বিনা স্বার্থে কিন্তু লালন পালন করেছেন, তাই এখন যখন তাদের বয়স হয়ে গেছে তখন আমাদেরও কি উচিত না তাদেরকে বিনা স্বার্থে তাদের জন্য করা। সব কি বলবো, আজকে এই খরাতির ভিডিওটা দেখলাম। খরাতি মানে হচ্ছে বাপ্পি, যে কিনা 11 দিন পরে এসে প্রতিদিন ভিডিও করে টাকা ইনকাম করে নিতেছে। আজকের ভিডিওটা ছিল সবচেয়ে জঘন্য, সত্যি কথা। মানে এই বাপ্পি আর বাপ্পির বউ, এরা যে আশায় বসেছিল এতদিন ছোক করে, হ্যাঁ, যে তার মার রুমে কি কি আছে, তার মার কি কি সম্পত্তি আছে, এগুলো কিভাবে লুটপাট করবে, সেই জিনিসটা, সেই মুখোশটা কিন্তু আজকে বের হয়ে আসছে। তো বলবেন যে কিভাবে বের হয়ে আসছে? দেখেন, এইভাবে করে কেউ মা মারা গেছে, মার রুম কিন্তু লক করা, কিন্তু এইভাবে করে তার প্রতিটা পার্সোনাল জিনিস কোনো ছেলে করে এরকম করে দেখে? মায়ের তো অনেক পার্সোনাল জিনিস থাকতে পারে, সে তো একজন মহিলা মানুষ ছিল। এইভাবে করে তার ছোট ছোট ব্যাগ খুলে খুলে টাকা গুনতেছে। কেন গুনতেছে জানেন? ওই যে ফাতেহা যদি আসে, ফাতেহা আসার আগেই যেন তার একটা হিসাব নিকাশ থাকে যে কত টাকা আছে, শাড়ি গয়না কি আছে, সমস্ত কিছু সে কিন্তু ভালো করে চেক করে নিতেছে। আর এর জন্য তার যে ওয়াইফ, তার সহধর্মিনী তার সাথে আছে বলে এখনো মা যে চলে গেছে এখনো এসে তার বউকে বেস্ট বলার জন্য সে দর্শকদের অনুরোধ করতেছে। হ্যাঁ, তার বউ বেস্ট। কেন বেস্ট? কারণ তার বউ তাকে লুচ্চা লাফুঙ্গাগিরি করতে সাহায্য করে, কিচ্ছু বলে না। চোখের সামনে বোন বলে একজনকে লাফুঙ্গাগিরি করে, কিন্তু তার বোন কিছু বলে না। আবার তার বউ কিছু বলে না। আবার তার বউ যখন মানে করে, লুচ্চামি করে, তখন তার হাজব্যান্ড চোখ বন্ধ করে রাখে। এই জন্যই তারা হচ্ছে বেস্ট লাইফ পার্টনার, ঠিক আছে? সেই দিক থেকে দেখতে গেলে অবশ্যই তারা বেস্ট লাইফ পার্টনার। তো বাপ্পির আজকে জিনিসগুলো দেখে আমি জাস্ট অবাক হয়ে গেছি, বিশ্বাস করেন। মানুষ যে এইভাবে করে খুঁজে একজন মানুষের প্রাইভেসি, মানে মায়ের যে একটা প্রাইভেসি, শাড়িগুলো যেভাবে উল্টায় ড্রয়ারগুলো যেভাবে উল্টায় দেখতেছিল, সত্যি কথা বলতে কি আমার অনেক কষ্ট লাগতেছিল। আর ওই দিক থেকে ফাতেহা নাজনীন তো ছোক করে বসে আছে। হ্যাঁ, মা যখন ছাড়বে, ওই মালয়েশিয়া ছিল, তখন প্রতিটা মুহূর্তে শেষ, আজকে শেষ খাওয়া, আজকে শেষ বেড়ানো, আজকে শেষ দিন, শেষ করতে করতে এখন আবার শুরু হয়েছে ওর নতুন কাহিনী। মা ছাড়া আজকে ওর প্রথম রোজা। এই মা ছাড়া আরও কতদিন এই একই কাহিনী নিয়ে ও প্রতিদিন বসবে? তো ভিডিও এখনো আসে নাই, আপনারা দেখবেন যে ও কত ইনকাম করবে এই ভিডিও দিয়ে। সত্যি অবাক লাগে।
মানে এরা যে কেমন, এরা যে মানুষ, যে আল্লাহ মাফ করুক, কোনো মানুষ যেন এমন না হয় দর্শক। এই যে টাকার জন্য মানে মায়ের যে একটা প্রাইভেসি নষ্ট করা, হ্যাঁ, তারপরে এই যে এত মানুষ তার মায়ের ছবি থাম্বনেইলে লাগায় লাগায় ছবি করতেছে, এবং অনেকেই তার মায়ের বিভিন্ন ভিডিও কিন্তু বের করে ছোট ছোট ইয়ে করে দিচ্ছে রিলসের মতো। সেটা কি তার উচিত না কথা বলা? বাপ্পির তো বলা উচিত যারা যারা তার মায়ের ছবিগুলো ইউজ করতেছে বা রিলসগুলো দিচ্ছে সেগুলো যেন বন্ধ করে দেয়, আর না হয় সেটা ওই কপিরাইট স্ট্রাইক দিবে। এটা কিন্তু করা উচিত, কিন্তু ওগুলিতে তার কোনো মনোযোগ নাই। তার মনোযোগ কোথায়? তার মনোযোগ হচ্ছে তার মা কি কি রেখে গেছে, কত টাকা রেখে গেছে, এগুলোর হিসাব তাকে নিতে হবে। একটা একটা করে সে কিন্তু সব হিসাব নিতেছে। এরপরে তো জায়গা জমিন আছে, পেনশনের টাকা পয়সা আছে, এগুলোও কিন্তু সব সে আস্তে আস্তে তার দখল না, তার বউয়ের দখলে চলে যাবে। তার বউ মানে তার শ্বশুর বাড়ির সব কিছু। এই যে এখন দেখবেন আম লিচু কিভাবে গণহারে এই বদার শ্বশুরবাড়িতে যাবে, এটা যেমন আপনারাও দেখতে পাবেন, সেটা আমরাও দেখতে পাবো। তো এই তো লুটপাট তো চলবেই, আর কিছু বলার নাই। সব কিছুর মালিক আল্লাহ, আল্লাহই ওদেরকে হেদায়েত করবেন। এবার আমি একটুখানি শারমিনকে নিয়ে বলি। এর আগেও কিন্তু আমি আপনাদেরকে এই একই জিনিস শেয়ার করেছি যে শারমিন যখন রাজের সাথে সংসার করতো, সেখানে এসে শারমিন কোনো কাজ করতে চাইতো না। তার কোমর ব্যথা, হ্যান ব্যথা, ত্যান ব্যথা, বহুত কিছু বলে সে কিন্তু কাজ থেকে নিজেকে বন্ধ করে রাখতো, শাশুড়িকে দিয়ে কাজ করাইতো। এখন দেখেন বাবার বাড়িতে সে কিন্তু একদম খুব আনন্দের সাথে সমস্ত কাজ করতেছে। কুটা বাছা করতে ওর কি আপনি চেহারা কালো দেখছেন? দেখেন নাই। এখন সে অজুহাত দিচ্ছে, যেহেতু দর্শক বলবে যে আপনি যখন সংসার করছেন তখন বলতেন কোমর ব্যথা, সেই জন্য সে আবার বলল কি যে হ্যাঁ, এই যে আমারও একটু কোমর ব্যথা শুরু হয়েছে, কিন্তু কি বলবো, কি করব বলেন, তার মা কাজে গেছে আর তার ভাবি অন্য কাজ করতেছে। ভাই, এই সমস্ত বুলশিট কথা না আমাদেরকে বলতে আইসো না। তুমি কি সেটা আমরা খুব ভালো করেই জানি। তোমাদের মতো মেয়েরা কোনোদিন সংসার করতে পারবা না। হ্যাঁ, আমাদের কাছে খারাপ লাগছে যে সংসারটা মাত্র 4 মাস টিকছে, সংসারটা দরকার ছিল টেকা, কিন্তু এই ধরনের মেয়ে আমি মানে দুইটা পক্ষ, মানে এক হাতে তো তালি বাজে না। যেমন শারমিন তেমন রাজ। শারমিন এমন একটা মেয়ে যে কিনা সংসারের কোনো কাজ করতে পারে না, মানে বিশেষ করে আলাদাভাবে যখন সংসার হয়। কিন্তু দেখেন ও যখন ওর মার বাড়িতে গেছে, ও কিন্তু সমস্ত কাজ করে। তাহলে একটা ছেলে কি করে চোখে দেখে এই জিনিসগুলো সহ্য করবে বলেন? যে মার বাড়িতে গিয়ে কুটা বাছা, ঘর ঝাড়া, ঘর মোছা সমস্ত কিছু করতেছে, সেখানে এত অ্যাক্টিভ সে মার বাড়িতে, অথচ যখনই সে নিজের সংসারে আসে তখন সে কোমর ব্যথা বলে শুয়ে থাকে, শাশুড়িকে দিয়ে কাজ করায়। এই ধরনের শয়তান মেয়ে, এই ধরনের অসভ্য মেয়ে কোন ফ্যামিলিতে মেনে নেবে? আর অন্যদিকে যে ওদের যে একটা বন্ধু আছে পারভেজ, সেই পারভেজের কাছে শুনতে পারলাম যে রাজ নাকি প্রায়ই শারমিনকে মারতো। যেটা আমি কিন্তু আপনাদেরকে বলেছিলাম যে কোমর ভাঙার ব্যাপারটা সম্ভবত এই রাজই করেছে, মানে ওকে এমনভাবে মারতো যার কারণে ও হচ্ছে ওই চলে যেত বাপের বাড়িতে। বাট তারপরেও কেন জানি কোনো একটা জায়গায় আমার কাছে মনে হচ্ছে জিনিসটা নাটক। নাটক কেন মনে হচ্ছে? যে মানে ফার্নিচার একবার দিল, একবার নিল, হ্যাঁ, এটা কিন্তু বেশ একটা কষ্টের ব্যাপার। তারপরেও দুজন দুজনের প্রতি আবার ভালোবাসা দেখাচ্ছে, হ্যাঁ, আমি সংসার করতে চাইছি, আবার ও কান্নাকাটি করতেছে। মানে এটা কেমন যেন আমার কাছে খুব হাস্যকর লাগতেছে। যেখানে একটা ছেলে মারছে, সেই ছেলের সাথে সে সংসার করবে না, তার 14 গোষ্ঠী তার নামে মামলা করতে চাইছে, সেই লোকের দেওয়া কাপড় চোপড়, সেই লোকের দেওয়া জিনিস দেখে সে আবেগে কান্না করে কি করে। আবার ওইদিকে যেই মেয়েকে সে মারামারি করছে রাজ, সেই রাজ প্রতিদিনই কোনো না কোনোভাবে শারমিনের কথা তুলে, শারমিনের ঘর এটাও সে কিন্তু কয়েকদিন আমাদের সাথে শেয়ার করছে। তো যাই হোক, কোনো না কোনো জায়গায় জিনিসটার মধ্যে একটুখানি পেঁচগি তো আসেই, হ্যাঁ। আর বুঝতেই পারতেছেন রাজ এখন বেশ মানে আগেও সে ছিল, আর এখনও সে আরও বেশি মনে হচ্ছে সে আরও বেশি আনন্দে আছে, খুশিতে আছে। শারমিন তো আছেই। শারমিন আসলে এমন একটা মেয়ে, ওরা আসলে প্রত্যেকেই দেখছে ওরা খাওয়া দাওয়া ছাড়া ওরা আসলে থাকতে পারে না, এবং সেই খাওয়া দাওয়াটা ওদের নিজেদের রান্না না।
মায়ের রান্না বা ভাবির রান্না খাওয়া খেয়ে ওরা অভ্যস্ত। সেই জন্য ওরা যেই যাই করুক না কেন ওরা সংসার করতে পারবে না। তিশা আজকে যে এই যে কয়দিন ধরে যে আটকায় আছে, আপনি কি মনে করেন তিশা অসুস্থ হয়ে যাচ্ছে না? তিশার তো বাপের বাড়িতে আনন্দ ফুর্তি করার কথা ছিল, কারণ শাশুড়ির কারণে তাকে বাধ্য হয়ে যাইতেছে। বাধ্য হয়ে আমি কিন্তু বলতেছি, হ্যাঁ, না হয় হয়তো এরা যেত না, ওদের যদি চ্যানেল না থাকতো হয়তো যেত, 2-1 দিন পর আবার চলে আসতো আনন্দ করার জন্য। সো ওরা হচ্ছে এই প্রজাতির মানে এলিয়েন আমি বলবো। এখন আমাদের অপেক্ষার পালা যে ফাতিহা এসে কান্না করবে, তিশা এসে কান্না করবে, যে তারা খুবই শোকাহত, তারা কিছু করতে পারতেছে না, তারা কিছু খাইতে পারতেছে না, তাদের জীবন অচল হয়ে গেছে। যদিও তারা বিভিন্ন কমেন্ট বক্সে গিয়ে গিয়ে কমেন্ট করতেছে, তাদের শোকের কথা জানাচ্ছে, তারপরেও তারা বলবে যে তারা মা হারিয়েছে, তারা তাদের অনেক কষ্ট। ঠিক আছে, এই ফাতিহা যখন বাবা হারিয়েছিল তখনও কিছুদিন পরেই ফাতিহা ভিডিও করা শুরু করে দিছিল। আর তিশার কথা আর কি বলবো, তিশার কথা বাদই দিলাম। তিশা তো হচ্ছে অন্য টাইপের একটা মহিলা। তা দর্শক, এবার আমি একটু অল্প করে মিমের কথা বলে যাই। যে মিমকে দেখলাম যে মিম আর বাবু তো একদম হাজি সাহেব হয়ে গেছে। নতুন লেবাস রোজার উপলক্ষে, দেখা যাক এই লেবাস ওদের কয়দিন থাকে। মিম এর আগেও যখন সানির সাথে সংসার করতো তখনও এরকম হুজুর হয়ে গেছিল, তারপরে কিছুদিন পরে আবার সেই লেবাস ছেড়ে দিছিল। তো দেখি আল্লাহ ওদেরকে হেদায়েত করছে নাকি এরা আবার মানে জাস্ট অভিনয় করতেছে। তো মিমের কথা অনুযায়ী যে মিম যতদিন পর্যন্ত তার ইউটিউবের টাকা না ঢোকে ততদিন পর্যন্ত সে বাজার করতে পারে না, ততদিন পর্যন্ত সে তার যে গয়না কিনেছে সেটা ইনস্টলমেন্ট সে দিতে পারে না। সো সে বেতন পাইছে, বেতন পাওয়ার পরে সে ওই গোল্ডের দোকানে গেছে টাকা পয়সা দিতে, ডাক্তার দেখাতে গেছে, সবই করতেছে। তার মানে সে যে জামাটা নিয়ে থাকে সেই জামাটা হচ্ছে একটা পরগাছা, তার উপরে দাঁড়াই আছে ওই বাচ্চা কাচ্চা ঘরের কাজকর্ম করার জন্য সে আসলে থাকে, তার কোনো ইনকাম নাই। আসলে কি জানেন তো, মিমের জন্য এরকম একটা মেয়ে দরকার ছিল, ছেলে দরকার ছিল।